Assalamu alaikum viewers, welcome back to my channel Essential Study 360. Today I am going to discuss with you one of the most important classification of parts of speech, that is preposition. প্রিপজিশনের আজকে দ্বিতীয় পর্ব। ফার্স্ট পর্বে আমি প্রিপজিশন কি অ্যান্ড নাউন অ্যান্ড প্রোনাউনের পূর্বে বসে প্রিপজিশনের কাজ কি সেটা নিয়ে আলোচনা করছিলাম। নাও সেকেন্ড পার্টে আমি ক্লাসিফিকেশন অফ preposition নিয়ে আলোচনা করব। So before that, if you are new in my channel, please subscribe my channel and press the bell icon. And if you already subscribe my channel, thank you so much. So let's get started. There are 7 different types of prepositions. 7 প্রকার প্রিপজিশন নিয়ে আমরা এখানে আলোচনা করব। নাম্বার 1, সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ডিসগুইজড প্রিপজিশন অ্যান্ড ফাইনালি ডেটাস্ট প্রিপজিশন। সো প্রথমে আমরা দেখব সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন বলতে যেগুলো মূলত সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল প্রিপজিশন, যে প্রিপজিশনকে আর ভাঙ্গিয়া লেখা যায় না, আর আলাদা করা যায় না, সেগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। ফর এক্সাম্পল, অন, এই শব্দটাকে আর আলাদা করা যায় না, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, ইট ইজ আ সিম্পল প্রিপজিশন। ইন, টু, অ্যাট, বাই, ফর, সিন্স, ফ্রম, উইথ, অফ, ওভার, আন্ডার, নেয়ার, এ ধরনের প্রিপজিশনগুলো মূলত সিম্পল প্রিপজিশন, যেগুলা মূলত সিঙ্গেল, যেগুলাকে আর আলাদা করা যায় না। সো এক্সাম্পলের মাধ্যমে আমরা সিম্পল প্রিপজিশনটা দেখব। সো আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম প্রিপজিশনের কাজ কি। প্রিপজিশনের কাজ মূলত নাউন অ্যান্ড প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে নাউন অথবা প্রোনাউনের সম্পর্ক করিয়ে দেওয়া। হি ইজ গোয়িং টু স্কুল, ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু স্কুল। টু একটা প্রিপজিশন যেটা স্কুল নামক নাউন শব্দের পূর্বে বসেছে এবং তার যাওয়া এবং স্কুলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। সো যেহেতু একটা সিঙ্গেল ওয়ার্ড, সো এটা একটা সিম্পল প্রিপজিশন। সোনিয়া লিভস ইন রাজশাহী। রাজশাহী একটা নাউন যার পূর্বে একটা সিম্পল প্রিপজিশন বসেছে এবং সোনিয়ার বসবাসের সাথে রাজশাহীর একটা সম্পর্ক তৈরি করেছে এই সিম্পল প্রিপজিশনটা। দে আর সিটিং বাই দ্য ট্রি, বাই একটা সিম্পল প্রিপজিশন, বসে থাকা এবং গাছের পাশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে বাই নামক সিম্পল প্রিপজিশনটা। শি লস্ট হার রিং অ্যাট দ্য বিচ, হি স্যাট অন দ্য চেয়ার। চেয়ার নামক নাউনের পূর্বে অন সিম্পল প্রিপজিশন বসেছে এবং সে বসেছিল চেয়ারের উপরে, এইটার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে অন নামক প্রিপজিশনটা। যেহেতু এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, সো এটা একটা সিম্পল প্রিপজিশন। শি লিভস নেয়ার হার ওয়ার্ক প্লেস, নেয়ার একটা সিম্পল প্রিপজিশন যেটা নাউনের পূর্বে বসে তার বসবাসের সাথে এটা সম্পর্ক জুড়ে দিয়েছে। সো সিম্পল প্রিপজিশন বলতে যে প্রিপজিশনগুলো মূলত সিঙ্গেল, যেগুলো আর আলাদা করা যায় না, সেগুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। নেক্সট আমরা দেখব ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন বলতে যে প্রিপজিশনটা মূলত ভাঙ্গিয়া লেখা যাবে এবং এটা 2 বা ততোধিক প্রিপজিশন এর মধ্যে বিদ্যমান থাকবে, সেগুলো মূলত ডাবল প্রিপজিশন। ফর এক্সাম্পল, উইথআউট, দেখেন উইথআউট এই শব্দটার মধ্যে উইথ একটা সিঙ্গেল প্রিপজিশন, আউট একটা সিঙ্গেল প্রিপজিশন। সো এই দুইটা মিলে একটা প্রিপজিশন যেটার নাম ডাবল প্রিপজিশন। উইদিন, উইথ একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন, এই দুইটা মিলে যখন একটা প্রিপজিশন হবে সেটার নাম হবে ডাবল প্রিপজিশন। ইন টু, ইন একটা প্রিপজিশন, টু একটা প্রিপজিশন, এই দুইটা মিলে একটা প্রিপজিশন হলে সেটার নাম ডাবল প্রিপজিশন। অন টু, দুইটা মিলে একটা প্রিপজিশন হলে সেটা ডাবল প্রিপজিশন। আফ অন, এই দুইটা মিলে একটা প্রিপজিশন যখন হবে সেটা তখন ডাবল প্রিপজিশন। আপ টু,
আপ টু দুইটা প্রিপোজিশন, আপ একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। সো এই দুইটা সিঙ্গেল প্রিপোজিশন মিলে যখন একটা প্রিপোজিশন হবে তখন সেটা ডাবল প্রিপোজিশন। আউট অফ দুইটা প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশন, সো এটা একটা ডাবল প্রিপোজিশন। থট আউট এভাবে দুইটা কিংবা ততোধিক প্রিপোজিশন মিলে যখন একটা প্রিপোজিশনের রূপ নেবে সেটা তখন ডাবল প্রিপোজিশন। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব সেন্টেন্সের মধ্যে ডাবল প্রিপোজিশন কিভাবে ইউজ করা হয়। দে আর রানিং আউট অফ ফাউল। আউট অফ দুইটা সিঙ্গেল প্রিপোজিশন এক জায়গায় বসেছে, সো এটা এখন ডাবল প্রিপোজিশন, কারণ আউট একটা সিঙ্গেল প্রিপোজিশন, অফ একটা সিঙ্গেল প্রিপোজিশন এবং এই দুইটা মিলে একটা প্রিপোজিশন যেটার নাম ডাবল প্রিপোজিশন। দ্য রেস্ট ইজ আপ টু ইউ বাকিটা তোমার ওপর। আপ টু এখানে আপ একটা সিঙ্গেল প্রিপোজিশন, টু একটা সিঙ্গেল প্রিপোজিশন এবং এই দুইটা মিলে একটা প্রিপোজিশন। সো যখন দুইটা মিলে একটা প্রিপোজিশন হয় সেটার নাম ডাবল প্রিপোজিশন। দ্য এন্টায়ার ক্লাস ওয়াজ লাফিং থট আউট দ্য লেকচার। পুরো লেকচার জুড়ে হাসছিল পুরো ক্লাস। সো এখানে থট আউট এই দুইটা মিলে একটা প্রিপোজিশনের রূপ নিয়েছে, সো এখানে থট আউট একটা ডাবল প্রিপোজিশন। এ সুইট সাউন্ড দ্যাট চেঞ্জড হার টোটালি কেম ফ্রম উইদিন। উইদিন শব্দটা ডবল প্রিপোজিশন এবং তার আগে একটা ফ্রম নামক প্রিপোজিশন বসেছে। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেরেস। অন টু শব্দটা একটা ডবল প্রিপোজিশন, কারণ দুইটা সিঙ্গেল প্রিপোজিশন একসাথে বসলে সেটা ডবল প্রিপোজিশন। দ্য ফেম অফ আওয়ার টাউন ইজ নাও ডিপেন্ড আপন দিস প্লেয়ার। সো এখানে আপন শব্দটা ডবল প্রিপোজিশন, আফ একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন, এই দুইটা মিলে যখন একটা প্রিপোজিশন হয় সেটার নামই ডাবল প্রিপোজিশন। নেক্সট আমরা দেখব কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড শব্দটার অর্থ জটিল, কমপ্লেক্স। এটা মূলত নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এর পূর্বে যখন সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে কোনো একটা প্রিপোজিশন গঠিত হয় সেটার নাম তখন কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করতে অন এর স্থলে এ এবং বাই এর স্থানে বি অথবা বিই ব্যবহার করা হয়। এটা মাথায় রাখতে হবে যে কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করতে অন এর পরিবর্তে এ এবং বাই এই শব্দটার পরিবর্তে বি অথবা বিই এটা বসে। ফর এক্সাম্পল, অ্যাবাউট শব্দটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। কেন এটা কম্পাউন্ড প্রিপোজিশন? কারণ এই অ্যাবাউট শব্দটা ভাঙ্গিয়া লেখা যায়। যেমন অন থেকে এ, বাই থেকে বি, আউট তো আছেই, আউট থেকে আউট। সো অন, বাই, আউট এই অ্যাবাউট শব্দটার মধ্যে তিনটা প্রিপোজিশন আছে, অন, বাই, আউট। এবং আউট শব্দটা এখানে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন। সো নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়। যেমন আউট শব্দটা এখানে অ্যাডভার্ব এবং এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়েছে, যার কারণে অ্যাবাউট একটা কম্পাউন্ড প্রিপোজিশন। বিটুইন, বিটুইন শব্দটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ বিটুইনকে ভাঙ্গিয়া লেখা যায় বাই প্লাস টুইন। টুইন শব্দটা এখানে অ্যাডজেক্টিভ অথবা ক্ষেত্র বিশেষে এটা নাউনও হতে পারে। সো নাউনের পূর্বে একটা সিম্পল প্রিপোজিশন বসেছে, যার কারণে এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। আমরা জানি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে যখন সিম্পল কোনো প্রিপোজিশন বসে সেটার নামই তখন কম্পাউন্ড প্রিপোজিশন। বিফোর, বাই প্লাস ফোর এই বিফোরকে ভাঙ্গিয়া লেখা যায় বলে এর নাম কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যারাউন্ড, অন প্লাস রাউন্ড, অন থেকে এ এবং রাউন্ড তো আছেই। এখানে রাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ক্ষেত্র বিশেষে এটা নাউনও হতে পারে। সো যখন কোনো নাউনের পূর্বে একটা সিম্পল প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটার নাম কম্পাউন্ড প্রিপোজিশন। সো অ্যারাউন্ড শব্দটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। বিসাইড, বাই প্লাস সাইড, অ্যালং, অন প্লাস লং। সো এভাবে আরও অনেক ধরনের কম্পাউন্ড প্রিপোজিশন আছে, যেমন অ্যাক্রস, বিহাইন্ড, ব্লো, বিহাইন্ড, ইটিসি।
এক্সাম্পলের মাধ্যমে আমরা কম্পাউন্ড প্রিপোজিশনের ইউজটা দেখব। সোনিয়া ওয়াজ আস্কিং অ্যাবাউট মাইসেলফ। অ্যাবাউট শব্দটা এখানে একটা কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ এই অ্যাবাউট শব্দটাকে ভাঙ্গিয়া লেখা যায় এবং এর ভিতরে একাধিক প্রিপোজিশন আছে এবং প্রিপোজিশন ব্যতীত নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর তিনটার মধ্যে যে কোনো একটা আছেই। যেমন আউট একটা অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব, যার কারণে এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। শি রিড সিনসিয়ারলি বিফোর হার এক্সাম। এখানে বিফোর শব্দটা কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ বিফোরকে আলাদা করা যায়, সো ভাঙ্গিয়া লেখা যেটা যাবে সেটা কম্পাউন্ড প্রিপোজিশন। শি স্টুড বিটুইন হার মাদার অ্যান্ড হার ফাদার। বিটুইন শব্দটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন, বাই প্লাস টুইন। সো একটা কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে প্রিপোজিশন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবেই, এবং এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে প্লাস তার পূর্বে যদি কোনো একটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয় সেটা তখন কম্পাউন্ড প্রিপোজিশন। নেক্সট আমরা দেখব পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন বলতে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো ব্যবহার হয় সেটা তখন পার্টিসিপল প্রিপোজিশন হবে। সো পার্টিসিপল কি এ নিয়ে আমার একটা ভিডিও আছে, পার্টিসিপল, জার্ন্ড অ্যান্ড ইনফিনিটিভ, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, এইগুলা মিলে একটা ভিডিও আছে। আপনারা যদি সে ভিডিওটা না দেখে থাকেন আমি আমার ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। পার্টিসিপল কি এটা দেখলে এটা বোঝা সহজ হবে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় সেটা তখন পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। পার্টিসিপল বলতে ভার্বের সাথে আইএনজি অথবা ইডি থাকবে। পার্টিসিপল প্রিপোজিশনস হ্যাভ এন্ডিং সাচ অ্যাজ ইডি অ্যান্ড আইএনজি। সো পার্টিসিপলের শেষে ইডি অথবা আইএনজি থাকে, এই দুইটা থাকলে সেটা পার্টিসিপল। এবং প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো ব্যবহার হয় সেটা তখন পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন কনসিডারিং, এবং এইটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা পার্টিসিপল ধরা হয়। ডিউরিং, এভাবে কনসার্নিং, ফলোয়িং, ইনক্লুডিং, রিগার্ডিং, প্রোভাইডেড সেন্টেন্সের মাধ্যমে আমরা এগুলার ইউজ দেখব। শি ইজ ইন্টারেস্টেড ইন এনিথিং কনসার্নিং হর্সেস। কনসার্নিং শব্দটা এখানে অ্যাবাউট এর পরিবর্তে এসেছে, কনসার্নিং শব্দটা অ্যাবাউট এর রূপ নিয়েছে, বাট এখানে কনসার্নিং শব্দটা প্রিপোজিশন রূপে ব্যবহার হয়েছে, এবং যেহেতু এটা শেষে আইএনজি আছে এবং হর্স নাউন, এবং নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এখানে যেহেতু প্রিপোজিশনের কাজ করেছে সো এটা একটা পার্টিসিপল প্রিপোজিশন। হি ওয়ার্কস ওয়ান জব ডিউরিং দ্য ডে অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট। ডিউরিং শব্দটা একটা পার্টিসিপল প্রিপোজিশন। দ্য ডগ কেপ্ট ফলোয়িং হিম হোম। ফলোয়িং শব্দটা একটা পার্টিসিপল প্রিপোজিশন। কনসিডারিং হিজ এজ, হি ডিড এ গ্রেট জব। কনসিডারিং শব্দটা একটা পার্টিসিপল প্রিপোজিশন। দ্য প্রিন্সিপাল ওয়াজ আস্কিং কোয়েশ্চেন্স রিগার্ডিং হার বিহেভিয়ার। রিগার্ডিং শব্দটা একটা পার্টিসিপল প্রিপোজিশন, কারণ এটা একটা ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে, সো এটা একটা পার্টিসিপল। এটা এখানে প্রিপোজিশনের রূপ নিয়েছে যার কারণে এটা একটা পার্টিসিপল প্রিপোজিশন। নেক্সট আমরা দেখব ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন বলতে এক বা একাধিক প্রিপোজিশন সহ অন্যান্য শব্দ মিলে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হলে তখন সেটা প্রিপোজিশন ফ্রেজ বলে। ফর এক্সাম্পল, অন অ্যাকাউন্ট অফ। এখানে দেখেন অন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, বাট অ্যাকাউন্ট শব্দটা একটা নাউন। সো এক বা একাধিক শব্দ থাকতে পারে, বাট সেখানে আগে পরে যে কোনো একটা প্রিপোজিশন থাকতে পারে, এবং এভাবে যখন একটা নাউন ফ্রেজ, যেমন এখানে একটা নাউন ফ্রেজ, বাট এটা যখন সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হবে সেটার নামই হবে তখন ফ্রেজ প্রিপোজিশন। তেমনিভাবে বিকজ অফ, বাই ডিডেন্ট অফ, বাই মেন্স অফ, উইথ রিগার্ড টু, ইনস্টেড অফ, ইন ফ্রন্ট অফ,
ইন অ্যাকর্ডেন্স উইথ, এগুলা সবই ফ্রেজ প্রিপোজিশন। ফর এক্সাম্পল, নদী কুডেন্ট কাম অন অ্যাকাউন্ট অফ বিং বিজি, বিজি থাকার কারণে নদী আসতে পেরেছিল না। সো অন অ্যাকাউন্ট অফ একটা নাউন ফ্রেজ, বাট এখানে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়। এখানে অন অ্যাকাউন্ট শব্দটা একটা ফ্রেজ প্রিপোজিশন। I was late because of the traffic. Because of, he succeed by didn't of hard work. এখানে by didn't of শব্দটা phrase preposition. The water may be carried by means of a pipe. By means of শব্দটা একটা phrase preposition. I have nothing to say with regard to your complaints. With regard to শব্দটা একটা phrase preposition. The fountain is in front of the building. In front of শব্দটা একটা phrase preposition. আশা করি phrase prepositionটা ভালো মতো বুঝতে পেরেছেন। যখন এক বা একাধিক প্রিপোজিশন সহ অন্যান্য শব্দ মিলে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, সেটার নামই তখন phrase preposition. ফাইনালি আমরা দেখব disguised preposition and detached preposition. ডিসগুইজড শব্দটার অর্থ আমরা জানি ছদ্মবেশ, অর্থাৎ যে প্রিপোজিশনটা তার সরাসরি রূপ না নিয়ে কোনো একটা ছদ্মবেশ রূপে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়, সেটার নাম তখন ডিসগুইজড প্রিপোজিশন। ফর এক্সাম্পল, অন এর পরিবর্তে এ এবং অফ এর পরিবর্তে ও সেন্টেন্সের মধ্যে যখন ব্যবহৃত হয়, সেটার নামই তখন ডিসগুইজড প্রিপোজিশন। ফর এক্সাম্পল, দ্য পোর ম্যান ওয়েন্ট এ বিগিনিং, মূলত এখানে ছিল দ্য পোর ম্যান ওয়েন্ট অন বিগিনিং, বাট এখানে আমরা সেন্টেন্স লেখার সময় অন লেখি না, অন না লিখে এ লেখি। সো এ শব্দটা এখানে একটা ডিসগুইজড প্রিপোজিশন। নাও ইট ইজ 10 o'clock ইন দ্য মর্নিং। 10 o'clock, বাট এখানে ছিল 10 of clock। বাট আমরা যখন সেন্টেন্স বলি বা সেন্টেন্স লেখি, সরাসরি অফ কথাটা না লিখে অফের পরিবর্তে ও লেখি। সো ও শব্দটা এখানে একটা ডিসগুইজড প্রিপোজিশন। ফাইনালি, ডেটাস্ট প্রিপোজিশন। ডেটাস্ট প্রিপোজিশন বলতে যে প্রিপোজিশন নাউন অথবা প্রোনাউন এর পূর্বে না বসে বিচ্ছিন্ন অথবা ডেটাস্ট হয়ে অন্য কোথাও বসে, সেটার নামই ডেটাস্ট প্রিপোজিশন। সো আমরা জানি প্রিপোজিশন মূলত সাধারণত সব সময় নাউন অ্যান্ড প্রোনাউনের পূর্বে বসে, বাট এক্ষেত্রে এক্সেপশনাল। ডেটাস্ট প্রিপোজিশন হচ্ছে যখন নাউন অ্যান্ড প্রোনাউনের পূর্বে না বসে প্রিপোজিশনটা অন্য কোথাও বসবে, সেটা হচ্ছে ডেটাস্ট প্রিপোজিশন। এটা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। ফর এক্সাম্পল, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর? এখানে প্রশ্ন করতেছে হোয়াট ইজ রাজশাহী ফেমাস, রাজশাহী কিসের জন্য বিখ্যাত। বাট সেন্টেন্সটা যদি আমি বলি ফর হোয়াট ইজ রাজশাহী ফেমাস, রাজশাহী কিসের জন্য বিখ্যাত, এটা বললে সেন্টেন্সটা সৌন্দর্য বৃদ্ধি পায়। সো এক্ষেত্রে ফর শব্দটা কিন্তু আমি কোনো নাউন অ্যান্ড প্রোনাউনের পূর্বে বসাইনি। সো এখানে ডেটাস্ট প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। সো ভিউয়ার্স, ফর এ লং টাইম I have tried my best to clearly understand the concept of classification of preposition. I hope you enjoy the lesson and I will back soon with new lesson. Thanks for watching this video.